আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রান্নাঘরে খাবার ঢাকা রয়েছে, মানুষজনের রাগ কমলে খেয়ে নেয় যেন। এটুকু বলে মৌ বিছানায় গিয়ে বসলো। অনুভব কোনো উত্তর না দিয়ে রুমের বাইরে বের হলো। মৌ পিছু পিছু দরজা পর্যন্ত এলো। দরজার আড়াল থেকে অনুভবকে লক্ষ্য করলো। অনুভবকে রান্নাঘরে ঢুকতে দেখে প্রচণ্ড খুশি হলো। সেই সাথে মনে ভয় ঢুকে গেল। টুকটাক রান্না শিখেছিল সে, কিন্তু তা খাওয়ার উপযুক্ত ছিল না। তবে আজ সারা সকাল ব্যয় করে সে ভাত আর ছোট মাছ রান্না করেছে। সমস্ত শ্রম আর মনোযোগ ঢেলে দিয়েছিল। তবুও অনুভব খেতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এক দৌড়ে সে বিছানায় গিয়ে বসল। কান খাড়া করে রইল বসার ঘরের দিকে। অনুভবের কণ্ঠস্বর শোনার জন্য উদ্গ্রীব হয়ে রইল। অনুভব রুমে ঢুকলো অনেক সময় পর। মৌ তখন বসে বসে ঝিমুচ্ছিল। হালকা পদধ্বনির শব্দ কানে যেতেই গা ঝাড়া দিয়ে বসল। অনুভব রুমে কিছু খোঁজাখুঁজি করছে। প্রহার কিছুক্ষণ সময় দিল তাকে। রান্না নিয়ে কোনো কমপ্লিমেন্ট করে কিনা দেখল, কিন্তু অনুভবকে নিশ্চুপ দেখে বলে উঠল, আমার বাবা মা আসতে যাচ্ছে এখানে, কি বলবো তাদের? অনুভবের পায়চারি থেমে গেল। টেনে টেনে পা ফেলে সে মৌয়ের সামনে এলো। টেবিলের সাথে চেয়ারটা টেনে নিয়ে তাতে বসে পড়ল। অন্যদিকে তাকিয়ে ডাক দিল, মৌ। অনুভবের কণ্ঠের শীতলতা মৌয়ের অন্তরাত্মা কাঁপিয়ে দিল। নড়ে চড়ে বসে বলল, কেন করলে এসব? কন্টিনিউয়াসলি কেন করছো? কবে থামবে? কি করেছি বা করছি? তুমি খুব ভালো করে জানো কি করেছো বা করছো। এখনো সময় আছে, নিজের পথ দেখো। আমাদের বিয়ের ঘটনাটা বেশি মানুষ জানে না। 2-4 জন যারা জানে দ্রুত ভুলে যাবে। এখনো সময় আছে, নিজের জন্য আলাদা পৃথিবী তৈরি করো। একটা অকল্পনীয় সুন্দর পৃথিবী তোমায় হাতছানি দিচ্ছে, সুযোগ হাতছাড়া করো না। যে পৃথিবীতে আপনি নেই সেই পৃথিবী আমার চাই না। চট করে চোখ তুলে তাকালো অনুভব। এক পলক মৌয়ের মুখ দর্শন করে আবার দৃষ্টি ঘুরিয়ে নিল। গম্ভীর স্বরে বলল, অনেক আগে থেকে জীবনের প্রতি ভীষণ উদাসীন আমি। বুদ্ধিহীন, নিষ্কর্মা, বাউন্ডুলে যাচ্ছে তাই একটা ছেলে। আমার বেঁচে থাকার কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, নেই কোনো উচ্চাসা। জীবন নামক পথের উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এক পথিক বলতে পারো। আমার এই পথযাত্রায় কাউকে সঙ্গী করতে চাই না। বুঝতে পেরেছো তুমি? পেরেছি। আপনি নিজেকে যত নিচু করে দেখুন না কেন, যত নীতিবাক্য বলুন না কেন, আপনাকে আমি ছাড়ছি না। কিছু জিনিস ছাড়তে হয় না, নিজে থেকে ছেড়ে চলে যায়। মনে মনে বলে অনুভব উঠে দাঁড়ালো। রাগারাগির মধ্যে গেল না। কিছুটা সময় নিয়ে শান্ত গলায় বলল, ভবিষ্যতে তুমি আমাকে দোষারোপ করতে পারবে না মৌ। গভীর রাতে দীর্ঘশ্বাস ফেলে বলতে পারবে না যে আমি আগে থেকে কেন সতর্ক করিনি তোমায়। মাঝরাতে বালিশ ভেজানোর আগে আমায় অভিশাপ দিতে পারবে না তুমি। শেষ কথা, তোমায় আমি কখনো মেনে নেইনি, আর ভবিষ্যতেও নিব না। মৌয়ের জবাবের অপেক্ষা না করে অনুভব রুমের বাইরে বের হলো। আপনার হাতে কি কিসের মেডিসিন খেলেন? অসুস্থ লাগছে আপনার? মাথা ব্যথা করে? চমকে দরজার দিকে তাকালো অনুভব। হাতে থাকা পানির গ্লাসে চুমুক দিয়ে এক নিঃশ্বাসে শেষ করলো। স্বাভাবিক হয়ে বলল, হালকা জ্বর জ্বর লাগছে, প্যারাসিটামল খেলাম। চিন্তিত হয়ে রুমের ভিতর ঢুকলো মৌ। হাতটা উঁচু করে অনুভবের কপাল স্পর্শ করতেই অনুভব মাথা সরিয়ে ফেলল। পিছনে গিয়ে বলল, ঠিক আছি আমি। মাথায় পানি নিবেন? অনেক জ্বর নাকি? না, বললাম তো ঠিক আছি। মৌ তবুও চিন্তামুক্ত হলো না। দ্বিধান্বিত স্বরে বলল, আপনি সত্যি সত্যি এখানে ঘুমাবেন? হ্যাঁ। অনুভব সিদ্ধান্ত নিয়েছে মায়ের রুমে ঘুমাবে। এটা মানতে মৌয়ের ভীষণ কষ্ট হচ্ছে। শাশুড়ি মায়ের রুম ফাঁকা পেয়ে অনুভব যে এমন সিদ্ধান্ত নেবে তা কল্পনার বাইরে ছিল। সে এক নজরে রুমের তুচ্ছাতি তুচ্ছ সবকিছু পরখ করল। মাথা নিচু করে বলল, আমিও তাহলে এই রুমে যা ঘুমাই। কি? কেন? তোমার জন্য আমি নিজের রুম ছেড়ে এখানে আসলাম, এখন তুমি বলছো এখানে ঘুমাতে চাও? আসলে আমি একা থাকতে চাই না, ভূতের ভয় পাই। আপনাদের বাসা তো আমার একদম অপরিচিত, একা থাকতে পারবো না আমি। মৌয়ের ভীত কণ্ঠস্বর অনুভবের মন নরম করে দিল। অফেত্য নিঃসঙ্গতার তল স্পর্শ করল। কিছুক্ষণ নিশ্চুপ রইল। তারপর করুণা ঝেড়ে কপাল কুঁচকে বলল, ঠিক আছে, ওই রুমে চলো। মৌয়ের ভীত কণ্ঠস্বর অনুভবের মন নরম করে দিল।
ঠিক আছে, ওই রুমে চলো তাহলে। মৌ পিছু পিছু অনুভবের রুমে ঢুকলো। অভ্যেসবশত দরজা বন্ধ করতে নিয়ে মনে পড়ল বাসায় সে আর মৌ বাদে কেউ নেই, আর দরজা বন্ধ করলো না। বুকের ভিতর ঢিপ ঢিপ করছে তার। এতগুলো দিন মা অন্তত পাশের রুমে ছিল, কিছুটা সাহস পেত, কিন্তু আজ কেমন অসহায় লাগছে নিজেকে। মৌয়ের মতো ভয়ঙ্কর দুর্যোগকে বরাবরের মতো মোকাবিলা করতে পারবে তো? রোজকার মতো মেঝেতে মাদুর বিছিয়ে নিল অনুভব। হাতের বালিশটা একপাশে রেখে মৌয়ের দিকে তাকালো। মৌ টেবিলের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা নত তার। অনুভবের কপাল কুঁচকে গেল, চিবিয়ে চিবিয়ে পড়ল। আবার কি ফোন দিয়ে আসছো? কিছু না। মৌয়ের ছটপট উত্তর। অনুভব সন্তুষ্ট হতে পারল না, কৌতূহল নিয়ে প্রশ্ন করল। কিছু তো একটা ভাবছো, কি ভাবছো? মৌ কিছুক্ষণ নীরব রইল, পর মুহূর্তেই সব অভিমান ভুলে গেল। ইতস্তত করে বলল, ভাবছি আর কতদিন আমরা আলাদা ঘুমাবো। অনেক দিন তো হলো, এবার কিন্তু আমাদের একসাথে ঘুমানো উচিত, কি বলেন? অনুভব চট করে মুখ ঘুরিয়ে নিল। মৌয়ের কথা কানে তুলল না, না শোনার ভান করে শুয়ে পড়ল। তার প্রশ্ন করাই ভুল হয়েছে। মৌ এমন সব উত্তর দিবে তার জানা কথা, তবুও মৌয়ের মুখ থেকে শোনার পর তার বুকের ভিতর কেমন অস্থিরতা ভর করল। হৃৎপিণ্ডের ভিতর কিছু একটা ওলটপালট হতে থাকলো। সে দ্রুত দেওয়ালের দিকে মুখ করে চোখ বন্ধ করল। মৌ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। অনুভবের উত্তর না পেয়ে চোখ তুলে তাকালো। অনুভব শুয়ে পড়েছে দেখে কপাল কুঁচকে গেল। কাছে গিয়ে এগিয়ে গিয়ে বলল, আপনি শুয়ে পড়লেন কেন? অনুভব উত্তর দিল না, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। মৌ কিছু সময় ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল, তারপর সরে এসে ধপ করে চেয়ারে বসে পড়ল। গোল্লাই যাক অনুভব। সেমিস্টার ফাইনাল নিকটবর্তী হচ্ছে, অথচ পড়াশোনার নাজেহাল দশা। এখন একটু মনোযোগ দিয়ে পড়া দরকার। রীতিমতো আগ্রহ নিয়ে ব্যাগ থেকে বই খাতা বের করল সে। খাতা খুলতেই জলজল করে অনুভব লেখাটা ভেসে উঠল। এই মানুষটার জন্য সে কতটা ডেসপারেট ভাবতেই ঠোঁটের করে হাসি ফুটে উঠল। কত রাত শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা একটা নাম লিখে গেছে। মুচকি হেসে অনুভবের দিকে তাকালো সে। অনুভব তার দিকে পিঠ দিয়ে শুয়ে আছে। অনুভবের চওড়া পিঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে মৌয়ের শরীরে কাঁপুনি দিয়ে উঠল। কিছু সময় কেটে গেছে। অনুভবের চোখ দুটোতে তন্দ্রার ভাব এসেছিল। শরীরের অবসাদের ছায়া সরে গিয়ে স্রেফ একটা স্থবিরতা ছড়িয়ে পড়েছে। আচমকা কর্ণকুহরে জোরালো শব্দ ভেসে এলো, মেয়েলি সুরের চিৎকারের শব্দ। কিছুক্ষণ কান পেতে ঠাউর করার চেষ্টা করলো। চিৎকারের শব্দ হঠাৎ হাউমাউ কান্নায় পরিণত হলো। ধপ করে চোখ খুলল সে। শব্দটা জানালার ওপাশের বাড়ি থেকে আসছে। এত রাতে কান্না করছে কেন? কোনো বিপদ হলো না তো? এক লাফে উঠে বসল সে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই মৌকে দেখতে পেল। চেয়ারে হেলান দিয়ে বসে আছে মৌ। মেয়েটার সতর্ক দৃষ্টি তার উপরেই ন্যস্ত। টেবিল খুলে রাখা বইয়ের পাতায় মনোযোগ নেই। হঠাৎ মৌ নড়েচড়ে উঠল, বিচলিত কণ্ঠে শুধালো, কে কান্না করছে? বুঝতে পারছি না, দেখে আসি, হয়তো কোনো বিপদে পড়েছে। তড়াক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো অনুভব। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে বলল, দরজা বন্ধ করে থাকো, আমি একটু বাহির থেকে আসছি। মৌ ভিতরে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। অনুভব আর অপেক্ষা করল না, দরজার দিকে পা বাড়ালো। ক্ষিপ্র হস্তে দরজায় হাত রাখতেই টি শার্টে টান অনুভব করল। শরীর বাঁকিয়ে তাকাতে কপাল কুঁচকে গেল। চোখ দিয়ে ইশারা করে শুধালো, সমস্যা কি? মৌ আরও শক্ত হাতে অনুভবের টি শার্ট মুঠোয় পড়ল। ভীত সুরে বলল, আমি একা থাকতে পারবো না। একা থাকতে পারবে না মানে? কেন পারবে না? ভয় পাই। ভয় পাওয়ার ব্যাপারটা খুবই নিচু স্বরে উচ্চারণ করল মৌ। অনুভব টি শার্ট ছাড়ানোর চেষ্টা করল। মৌয়ের ভীত দৃষ্টি উপেক্ষা করে বলল, ভয় পাবে কেন তুমি? আশ্চর্য, রুমে লাইট জ্বালানো, এত আলোর মাঝে কেউ ভয় পায়? পাশের বাড়ি থেকে সম্মিলিত কান্নার শব্দ কানে প্রকট হলো। অনুভব আর সময় ব্যয় করল না, দরজা ঠেলে ড্রয়িং রুমে ঢুকলো। তার সাথে সাথে মৌ এলো। সদর দরজায় ছিটকিনি খুলতে ফের মৌয়ের কণ্ঠ কানে এলো, আমিও আপনার সাথে যাব। অনুভব ঘুরে দাঁড়ালো, বিরক্তি নিয়ে বলল, মৌ, সবসময় জিদ করবে না, বারণ করে দিলাম। তোমাকে আশেপাশের কেউ চিনে না, দেখেনি। যত কম মানুষ দেখবে তত ভালো। মাথা খারাপ আপনার অনুভব?
সব সময় শুধু অন্যদের চিন্তা করেন কেন? কে কি ভাবলো, কে কি দেখলো, কে কি বললো ইত্যাদি। আমি বলছি না যে আমি একা থাকতে পারবো না। মৌয়ের উঁচু গলার সুরে ঘাবড়ে গেল অনুভব। শুকনো ঢোক গিলল, পরক্ষণে সিদ্ধান্ত পাল্টে ফেলল। ক্ষীণ সুরে বলল, মাথায় ভালো মতো ওড়না পেঁচিয়ে নাও, পেছন পেছন আসো। দরজায় বাহির থেকে তালা ঝুলিয়ে দিল অনুভব। অন্ধকার গলি, সন্ধ্যার দিকে আলো চালানো থাকে, রাত গভীর হলে বন্ধ করে দেওয়া হয়। মোবাইলের ফ্ল্যাশ অন করতে চাইল সে, কিন্তু তার আগেই আশেপাশের দু একটা ঘরে আলো জ্বলে উঠল। কান্নার শব্দে সবার হয়তো ঘুম ভেঙে গেছে। ইতিমধ্যেই আশপাশ থেকে আলো এসে গলির অন্ধকার কিছুটা দূর করেছে। সে আড়ষ্ট ভঙ্গিতে এগিয়ে চলল। দোতলা বাড়ির সামনে গিয়ে থমকে গেল অনুভব। এবাড়ির বয়স্কা মহিলাটি মারা গেছে। সংবাদটা তার কলিজায় গিয়ে আঘাত হানল, কেমন ধাক্কার মতো খেলো ভেতরে। এই এলাকায় আসার পর থেকে মানুষটাকে চেনে সে। প্রতিদিন ভার্সিটি যাওয়ার পথে দেখতো গলিতে বসে আছে। গতকাল বিকেলেও একবার দেখেছে, অথচ আজ মানুষটা নেই। ভেতরে কেমন একটা শূন্যতা এসে ভর করল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল গলির মাথায়, যে জায়গাটাতে বৃদ্ধা প্রায়ই বসে থাকত। কি অদ্ভুত মানুষের জীবন! আস্তে আস্তে এক দুজন করে ভিড় জমে যাচ্ছে। আশেপাশের জানালা খুলে অনেকে দেখার চেষ্টা করছে। অনুভব নড়ে উঠল, মৌয়ের হাত চেপে ধরে বাড়ির দিকে দ্রুত হাঁটতে লাগলো। আপাতত তার এখানে কোনো কাজ নেই। বৃদ্ধার ছেলেপুলে নাতি নাতনি আছে, তারাই সব ব্যবস্থা করবে। তাছাড়া শহরে সবাই একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে চলে। প্রথম দিকে সে ভীষণ অবাক হয়ে যেত, চারিদিকে কেমন স্বার্থপরতার ছাপ। একজন বিপদে পড়লে অন্যেরা বড়জোর জানালা খুলে দেখবে, এর বেশি কেউ কিচ্ছু করবে না। অথচ গ্রামে পুরো উল্টো চিত্র। কোনো বিয়ে বাড়িতে বা কেউ মারা গেলে পুরো গ্রামে হইচই পড়ে যায়। একেবারে অপরিচিত মানুষও মৃত মানুষটার জন্যে দুফোঁটা চোখের জল ফেলে, ব্যথিত হয়। কত তফাৎ! রুমে ঢোকার পর অনুভবের খেয়াল হলো মৌ এখনও তার পেটের কাছে টি শার্ট শক্ত হাতে চেপে ধরে আছে। অন্য সময় হলে সে রাগারাগি করত, কিন্তু এই মুহূর্তে রাখতে পারল না। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঘুমিয়ে পড়ো গিয়ে। মৌ টি শার্ট ছেড়ে একটু সরে গিয়ে দাঁড়ালো। রুমের আশেপাশে সেনো দৃষ্টি নিক্ষেপ করলো। তারপর বিছানার এক কোণায় জড়সড় হয়ে বসল। তার শরীর কাঁপছে ধীর গতিতে, চোখের সামনে উল্টো পাল্টা চিত্র ভাসছে। এই একটা জায়গা ছোটবেলা থেকে ভীষণ ভীতু সে। মৃত মানুষ দেখলে বা কাছে কেউ মারা গেছে শুনলে কোথা থেকে ভয় এসে জেঁকে ধরে। এতটা ভয় যে রাতের বেলা ওয়াশরুম পর্যন্ত একা যেতে পারে না। সে জানে এই ভয়ের কোনো ভিত্তি নেই, তবুও নিজেকে শান্ত করতে পারে না। আজও শিরদাঁড়া বেয়ে শীতল একটা ভয় বয়ে চলেছে। পাশের বাড়ি থেকে গুনগুন করে কান্নার শব্দ ভেসে আসছে। হুটহাট আবার কান্নার শব্দ বেড়ে যাচ্ছে। সেই সাথে বুকের ভিতর অজানা ভয় এসে চেপে বসেছে তার। মন ঘোরানোর জন্য নজর অনুভবের উপর দিয়ে রেখেছে সে। অনুভব কিছুক্ষণ রুমে পায়চারি করল, হঠাৎ গামছা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রুম খালি হতেই দম বন্ধ আসার উপক্রম হলো মৌয়ের। কাঁপা কাঁপা হাতে টেবিলের উপরের খোলা বইটা বন্ধ করতে ব্যস্ত হয়ে পড়ল। ভুলেও এদিক ওদিক তাকালো না। বারবার মনে হতে থাকলো পিছনে কেউ বুঝি দাঁড়িয়ে আছে, এক্ষুনি তার উপর ঝাঁপিয়ে পড়বে। বইপত্র গুছিয়ে ওয়াশরুমের দরজার দিকে তাকালো। অনুভব বের হচ্ছে না কেন? শূন্য রুমে আর অপেক্ষা করতে পারল না। দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজায় ধূপধাপ শব্দ করল। কয়েক সেকেন্ডের মধ্যে অনুভব দরজা খুলল। ডান হাতে মুখের পানি মুছল, জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি ওয়াশরুমে যাব। মৌ অস্ফুট স্বরে বলে উঠল। অনুভব ভিতর থেকে বের হয়ে এলো। তাকে আল্লার দিকে যেতে দেখে মৌ ভিতরে ঢুকল। দরজা খোলা রেখে ঝটপট চোখে মুখে পানির ঝাপটা দিল শুধু। তার বের হতে হতে দেখল অনুভব ফ্লোরের বিছানায় বসে পড়েছে, শোয়ার বন্দোবস্ত করছে। মৌয়ের চোখে বড় বড় হয়ে গেল। একা ঘুমানো তার পক্ষে অসম্ভব। ভয়ে ভয়ে জানালার দিকে তাকালো সে। ঠিক জানালার ওপাশের বাড়িতে একজন মৃত ব্যক্তি রয়েছে। সে এপাশে একা ঘুমাবে কি করে? রুমের মাঝামাঝি মৌকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে অনুভব কিয়ৎক্ষণ তাকিয়ে রইল। একটু পর প্রশ্ন ছুড়ল, দাঁড়িয়ে আছো কেন? কোনো সমস্যা?
আমি একা ঘুমাতে পারবো না। হুম। মৌ এদিকে এলো। শরীর এখনো কাঁপছে। তার প্রাণবন্ত ঘন সন্নিবদ্ধ চোখ জোড়ায় অজানা ভয় ভর করেছে। সেই ভয় পাওয়া দৃষ্টি দেখে অনুভবের মন নরম হয়ে এলো। আশ্বস্তির সুরে বলল, কি হয়েছে মৌ, ভয় পাচ্ছ? মৌ কিছু বলার চেষ্টা করল, সুবিধে করতে পারল না। কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। ঝাপসা দৃষ্টি লুকানোর জন্য অন্যদিকে তাকালো। অনুভবের আর বুঝতে বাকি রইল না। ফ্লোর থেকে বালিশটা উঠিয়ে নিয়ে বিছানায় রাখলো। কোনো তর্কাতর্কির মধ্যে গেল না। নিঃশব্দে বিছানার এক কোণে শুয়ে পড়ল। একটু পর কাঁথা গায়ে টেনে বলল, পাশে এসে শুয়ে পড়ো। সারা রাত এক ফোঁটা স্পর্শ যেন না লাগে। একটু একটু স্পর্শ করবে তো ভোরবেলা বাপের বাড়ি রেখে আসবো চিরদিনের জন্য। অনুভবের কথায় মৌ মুখভঙ্গির কোনোরূপ পরিবর্তন ঘটল না। কিছুক্ষণ নিজের জায়গায় নিশ্চুপ দাঁড়িয়ে রইল। রুমের চারপাশে একবার নজর বুলিয়ে বিছানার দিকে এগুলো। অনুভব বিছানার কিনারা ঘেঁষে শুয়ে পড়েছে। দেওয়ালের দিকে তার জন্যে জায়গা রাখা। ওপাশে যেতে হলে অনুভবকে ডিঙিয়ে যেতে হবে। মৌ সিদ্ধান্ত নিতে পারল না। অনুভবের বন্ধ চোখ জোড়ার দিকে কিছুক্ষণ চেয়ে থাকতেই অনুভব কিভাবে যেন টের পেল। সাবধানে পাঁচোরা ভাঁজ করে জায়গা করে দিল। মৌ আর অপেক্ষা করল না, দ্রুত বিছানায় উঠে পড়ল। দেওয়ালের সাথে সেটে বাম কাত হয়ে শুয়ে পড়ল। অনুভব নড়চড়হীন, চিত হয়ে শটান শুয়ে আছে। মুখের এক পাশটা দেখা যাচ্ছে। মৌ দীর্ঘ সময় অনুভবের দিকে তাকিয়ে রইল। এই মানুষটাকে তার কত কিছু বলার আছে। এতগুলো বছর ধরে জমিয়ে রাখা অনুভূতির সাক্ষী করার আছে, অথচ সুযোগ পাচ্ছে না। কোথায় যেন বাধা। এত কাছে থেকেও মানুষটাকে ছুতে না পারার আক্ষেপ তার সারা জীবন থেকে যাবে। মৌ শ্বাস ফেলল। নিচু স্বরে জিজ্ঞেস করল, অনুভব ঘুমিয়ে পড়েছেন? অনুভব বরাবরের মতো নিরুত্তর। মৌ হালকা নড়ে উঠল। নিঃশ্বাস আটকে আসতে চাইছে বারবার। কয়েকটা গভীর শ্বাস নিয়ে সমস্ত উদ্বেগ ঝেড়ে ফেলে দিল। শান্ত স্বরে বলল, একটু এদিকে সরে আসুন, ফ্লোরে পড়ে যাবেন তো। প্রত্যুত্তরে অনুভবের ভারী নিঃশ্বাসের শব্দ কানে এলো তার। মৌ আর ঘাটালো না। পায়ের নিচ থেকে আলাদা কাঁথা গায়ে জড়িয়ে নিল। পাশের বাড়ির কান্নার শব্দ থেমে থেমে আসছে। রুমের নিস্তব্ধতা হৃৎপিণ্ড এফুর উফুর করে দিচ্ছে। মৌ চোখ খিচে বন্ধ করল। রাতের গভীরতার সাথে সাথে মৃদু পদধ্বনির শব্দ কর্ণকুহরে এলো তার। থপথপ করে পা ফেলার শব্দ, কখনো বা মেঝেতে চেয়ার টানার শব্দ। বুকের ভিতর ধরাস করে উঠল তার। নিজের অজান্তে অনুভবের কাজ ঘেঁষে এলো। অপর পাশের মানুষটার বিরূপ প্রতিক্রিয়ার কথা এই মুহূর্তে মনে রইল না। চোখ বন্ধ করে মুখ লুকালো। অনুভবের বাহু আঁকড়ে ধরল ভরসায়। সময় অতিক্রান্ত হচ্ছে নিয়ম মাফিক। ওয়াশরুম থেকে পানি পড়ার মৃদু শব্দ কানে আসছে। সময়ের পরিব্যাপ্তিতে শব্দটা ছন্দে রূপ নিয়েছে। ঘুমানোর ভান ধরে পড়ে থাকা অনুভব সেই ছন্দের সাথে বেশিক্ষণ তাল মেলাতে পারল না। একটা সময় থপ করে চোখ খুলল। হাঁ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। ঘাড় ঘুরিয়ে তাকালো নিশ্চিন্তে পাশে শুয়ে থাকা মেয়েটির পানে। কিছুক্ষণ পর নিশ্চুপ রাত্রিতে একটা ভয়াবহ সত্য আবিষ্কার করল। সেই সাথে বুঝতে পারল আজ রাতে তার ঘুম হবে না। এইভাবে মেয়েটা তাকে আঁকড়ে ধরে থাকলে ঘুম আসা অসম্ভব। রুমে এখনো বাল্ব জ্বলছে। সেই আলোতে সে মৌয়ের মুখের দিকে তীক্ষ্ণ ও গভীর দৃষ্টি নিক্ষেপ করল। মৌ ঘুমিয়ে পড়েছে। তার ভারী নিঃশ্বাস অনুভবের কাঁধের কাছে আছড়ে পড়ছে। অস্বস্তিকর পরিবেশ। মেয়েটার এত কাছে কখনো তার আশা হয়নি। আজ তার মনে হচ্ছে মৌয়ের ছিটেফোঁটা স্পর্শে তার মৃত্যু নিশ্চিত। বড় বড় করে শ্বাস নিল সে। এভাবে মৌ পাশে থাকলে তার প্রতিটা রাত নির্ঘুম কাটতে বাধ্য। বড় বড় করে শ্বাস নিল সে। এভাবে মৌ পাশে থাকলে তার প্রতিটা রাত নির্ঘুম কাটতে বাধ্য। কিছুক্ষণ চিন্তা করে মেঝেতে ঘুমানোর সিদ্ধান্ত নিল। মনে মনে সিদ্ধান্ত নিলেও শরীর নাড়াতে পারল না। মৌ স্পর্শে কেমন আবিষ্ট হয়ে পড়েছে যেন। শেষ মুহূর্তে আর উঠতে পারল না। নিচে থেকে মৌয়ের বাহু হালকা ছুঁয়ে দিল। ডান হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, ঠিক যতবার আমার দিকে তুমি প্রেমময় দৃষ্টিতে তাকিয়েছ আমি ততবার খুন হয়েছি। ক্লাস শেষ হতেই মৌ দ্রুত ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল। বন্ধুদের কবলে একবার পড়লে বের হওয়া কঠিন। আজকের সম্পূর্ণ বিকেলটা তখন ক্যাম্পাসে কাটাতে হবে। দ্রুতালয়ে হেঁটে এসেও সুবিধে করতে পারল না।
দুই তলার সিঁড়িতে আটকে ধরল বন্ধুরা। মৌ আর বাদ সাধল না, জানে লাভ হবে না। এমনিতেই বেশ কিছুদিন হলো বন্ধু মহলের সময় দেওয়া হয় না। পুরোটা সময় অনুভবের পিছনে ব্যয় করছে, তবুও সম্পর্কের উন্নতি হচ্ছে না। ব্যথিত মনে সে বন্ধুদের সাথে ক্যাফেটেরিয়ার উদ্দেশ্যে রওনা করল। ক্যাফেটেরিয়ার গোল টেবিলে বসে অতি সন্তর্পণে চারপাশে নজর বুলালো সে। অনুভব বেশিরভাগ সময় ক্যাফেটেরিয়ায় আড্ডা দেয়। বিয়ের আগে সুযোগ পেলেই ক্যাফেটেরিয়ার আশপাশে ঘুরঘুর করত সে। তবে আজ এই মুহূর্তেই অনুভবের সামনে পড়তে চাইছে না। আর চোখে সম্পূর্ণ ক্যাফেটেরিয়ায় নজর বুলিয়ে বুকে স্বস্তি পেল। অনুভব নেই। স্বস্তির শব্দটা বেশিক্ষণ টিকল না। চায়ের কাপে প্রথম চুমুক দিতেই উত্তর দিকের দরজা দিয়ে অনুভবকে ঢুকতে দেখা গেল। কয়েক সেকেন্ড থম মেরে সেদিকে তাকিয়ে রইল মৌ। জিহুপাই চায়ের উষ্ণতা টের পেতেই দ্রুত কাপ সরিয়ে রাখল। মাথা যথাসম্ভব নিচু করে অনুভবের দৃষ্টির আড়ালে লুকিয়ে পড়ার চেষ্টা করল। কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে বন্ধুদের বুঝতে না দিয়ে চায়ের আড্ডা ফেলে রেখে সে সটকে পড়ল। রিকশা করে যখন বাসায় ফিরল, মৌ ততক্ষণে বিকেল গড়িয়ে গেছে। চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকল। অনুভব ফেরার আগে কিছু একটা রান্না করে রাখতে হবে। দিন চারেক হলো তার শাশুড়ি মা গ্রামে গিয়েছে। গতরাতে ফোনে কথা হয়েছিল। তাড়াতাড়ি করে ঢাকা ফেরার জন্য মৌ তাগাদা দিচ্ছিল। শাশুড়ি মাকে ছাড়া বাসা একদমই ফাঁকা ফাঁকা লাগছে। অল্প সময় নিয়ে কৌশল শেষ করল মৌ। ভেজা চুল মুড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে দরজায় টোকা পড়ল। অনুভব এসে গেছে। দ্রুত এগিয়ে গেল সে। তটস্থ হয়ে দরজা খুলতেই ওপাশে এক নারী মূর্তি স্পষ্ট হলো। সহসা কিছু বলতে পারল না মৌ। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। উচ্ছ্বসিত সুরে বলে উঠল, মা। মিসেস রাবিয়া হাসি মুখে ঘরে ঢুকলেন। মৌ চোখের পলকে তাকে চাপটে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। মিসেস রাবিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। অশ্রু লুকিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছিস রে মৌ? ভালো মা, তুমি কেমন আছো? বাবার শরীর ভালো? মিসেস রাবিয়া চোখ মুছলেন। মৌয়ের মুখটা সামনে এনে গাল মুছে দিলেন। স্মিত হেসে বললেন, আমরা ভালো। অনুভব কোথায়? তোর শ্বশুর বাড়ি মা? কাউকে তো দেখছি না।